প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পরিসংখ্যান প্রথম পত্র ক্লাসে। সাথে আছে আমি মোহাম্মদ মানিক হোসেন, প্রভাষক পরিসংখ্যান, রাজশাহী কলেজ, রাজশাহী। আমি বেশ কিছুদিন পরে তোমাদের সাথে আবার যুক্ত হলাম। এর আগে তোমরা আরো 2টা অধ্যায় শুরু করেছো, মাঝে মাঝে ক্লাস চলছে। আমার ক্লাসটাও মাঝে কিছুদিন অফ ছিল, তো আমার কিছু বাকি ছিল। আমি পড়াচ্ছিলাম তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ, উপস্থাপন, 2য় অধ্যায়ের, অর্থাৎ তথ্যের লৈখিক উপস্থাপন পড়াচ্ছিলাম। সেখান থেকে আমরা বার ডায়াগ্রাম বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা তারপর থেকে আলোচনা করতে চাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পাই চিত্র বা পাই চার্ট বা কৌণিক নকশা এবং আয়তলেখ, হিস্টোগ্রাম। এই 2টা টপিকস নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা আছে আমাদের। দেখা যাক, আসো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসের। প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই, পাই চিত্র বা পাই চার্ট বা কৌণিক নকশা। পাই ডায়াগ্রাম, পাই চার্ট, অ্যাঙ্গুলার ডায়াগ্রাম। এটা আমরা বলেছিলাম আমাদের তথ্য 2 প্রকার, একটা হচ্ছে গুণবাচক তথ্য আর একটা হচ্ছে সংখ্যাবাচক তথ্য বা পরিমাণবাচক তথ্য। তো গুণবাচক তথ্য উপস্থাপনের কৌশল নিয়ে আমরা কথা বলছিলাম, কিভাবে লৈখিকভাবে উপস্থাপন করা যায় গুণবাচক তথ্যগুলোকে, বা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলকে কিভাবে বা অ্যাট্রিবিউটকে কিভাবে লৈখিকভাবে উপস্থাপন করা যায় তার কৌশল। তো তার কৌশল বলতে যাই বলেছিলাম যে মোটামুটি 4 প্রকারে হচ্ছে যে আমাদের গুণবাচক তথ্য উপস্থাপনের লৈখিক উপস্থাপনের পদ্ধতি আছে। তার মধ্যে বলেছিলাম প্রথমে হচ্ছে বার ডায়াগ্রাম, তারপর বলেছিলাম পাই চার্ট বা পাই ডায়াগ্রাম, তারপরে বলেছিলাম হচ্ছে রূপচিত্র এবং হচ্ছে মানচিত্র। তো রূপচিত্র এবং মানচিত্র তোমাদের সিলেবাসের বাইরে, যার কারণে আমরা এটা নিয়ে এই ক্লাসে আলোচনা করব না, কিন্তু আমাদের পাই চিত্র নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু আমরা গত ক্লাসটাতে, এই অধ্যায়ের আমি সর্বশেষ আমার ক্লাসটাতে আমি বার ডায়াগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তোমাদের সামনে। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি পাই চিত্র। প্রথমে আমরা পাই চিত্রটা কি আসলে একটু বোঝার চেষ্টা করি। দেখো, কোনো একটু তথ্য সারির বিভিন্ন উপাদানের, একটা তথ্য সারিতে বিভিন্ন উপাদান যে থাকে, সেই উপাদানের আনুপাতিক হারে একটি বৃত্তকে কয়েকটি অংশে, কয়েকটি স্লাইস করতে হবে। একটা বৃত্তকে যদি কয়েকটি অংশে বিভক্ত করে তথ্যকে উপস্থাপন করার জন্য যে চিত্র বা নকশা, তাকে বলা হচ্ছে পাই চিত্র। পাই চিত্র, পাই চার্ট, কৌণিক নকশা, একে বৃত্তাকার চিত্র বলা হয়। একে বিভিন্ন নামে ডাকা হয়। তোমাদের সামনে বলছি, যেমন পাই চিত্র বলি, পাই চার্ট বলি, কৌণিক নকশা বলি, বৃত্তাকার চিত্রও বলি। কারণ বৃত্তাকার চিত্র বলার কারণ হচ্ছে এখানে হচ্ছে যে একটা বৃত্তকে কয়েকটি অংশে বিভক্ত করা হয়। একটি বৃত্তকে কয়েকটি অংশে বিভক্ত করে তাকে উপস্থাপন করা, তথ্যকে উপস্থাপন করা হয়, যার কারণে বলা হচ্ছে এটা পাই চার্ট বা বৃত্তাকার চিত্র বা বৃত্তাকার ডায়াগ্রাম, অ্যাঙ্গুলার ডায়াগ্রাম। তো আমরা এর কিভাবে অঙ্কন করতে পারি, অঙ্কন করার কৌশলটা কি হবে, কি আমাদের এই পাই চিত্র অঙ্কন করার জন্য যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যগুলোকে কোণ বা ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তা সেটা কিভাবে করতে পারি, সেটা করার উপায় হচ্ছে কোন বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত। আমরা জানি, আমরা একটা বৃত্তের কেন্দ্রে কি বা কতটুকু কোণ উৎপন্ন হয়। আমাদের একটা বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি। যেহেতু 360 ডিগ্রি হয়, এটাকে আমরা যদি এখন প্রতিটি শ্রেণীর তথ্য সংখ্যাকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে 360 দিয়ে যদি গুণ করি, তাহলে পরে আমরা কোণের পরিমাণ পাবো প্রতিটা শ্রেণীর জন্য বা প্রতিটা ক্লাসের জন্য, ক্যাটাগরির জন্য আমরা কোণের পরিমাণ পাবো। তাহলে পরে আমরা কোণের পরিমাণ যদি পাই, তারপরে এটা আমরা সূত্র ব্যবহার করতে পারি। দেখো, যে কোণের প্রতিটা শ্রেণীর জন্য আমরা যে কোণের পরিমাণ বের করব, সেই কোণের পরিমাণটা কি পরিমাণ হবে, সেটাকে থিটা i = fi/n ইনটু 360 ডিগ্রি। তো এপাই কি, এপাইকে বলছে আছে কোন শ্রেণীর তথ্য সংখ্যা, কোন শ্রেণীর তথ্য সংখ্যা বা গণ সংখ্যা, কোন শ্রেণীর তথ্য সংখ্যা অথবা গণ সংখ্যা। থিটা i দিয়ে আমরা কোন শ্রেণীর কোণের পরিমাণকে নির্দেশ করেছি, এবং ক্যাপিটাল N দিয়ে প্রদত্ত শ্রেণীর মোট তথ্য সংখ্যা, অর্থাৎ মোট গণ সংখ্যা কত, মোট গণ সংখ্যাকে আমরা বা মোট তথ্য সংখ্যাকে আমরা ক্যাপিটাল N দিয়ে প্রকাশ করেছি। আর 360 ডিগ্রি কেন গুণ করলাম 360 ডিগ্রি, কারণ একটা বৃত্তের কেন্দ্রে মোট কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি।
মোট কোণের পরিমাণ যেহেতু 360 ডিগ্রি, তাহলে পরে আমরা এই যে অনুপাত পেলাম, এই অনুপাতকে 360 ডিগ্রি দিয়ে গুণ করলে পরেই আমরা পেয়ে যাব এক এক শ্রেণীর জন্য বা এক একটা ক্যাটাগরির জন্য কোণের পরিমাণ। এখন যে কাজটা করতে হবে, সুবিধাজনক ব্যাসার্ধ নিয়ে ছক কাগজে অথবা সাদা কাগজে। আমরা বলেছিলাম যে চার্ট করতে বা নকশা করতে আমাদের ছক কাগজ না হলেও চলে, সাদা কাগজেও আমরা করতে পারি, আর্ট পেপারেও করতে পারি, ছক কাগজেও করতে পারি। তো ছক কাগজ হতে পারে অথবা সাদা কাগজ হতে পারে, যে কোনো জায়গায় আমরা একটা বৃত্ত অঙ্কন করব, যে কোনো একটা সারফেসে আমরা একটা বৃত্ত অঙ্কন করব সুবিধাজনক। কেমন ব্যাসার্ধ নিয়ে? সুবিধাজনক। আমরা আমাদের যদি স্পেস বড় থাকে বড় স্পেস নিতে পারি, আমাদের ছোট স্পেস থাকলে ছোট, কারণ যত বড়ই আমরা ব্যাসার্ধ নিই না কেন, কোণের ডিগ্রির পরিমাণ সবসময় কি ছোট মানে সমানই থাকবে, 360 ডিগ্রি থেকে হেরফের হবে না, তাই না? তো যেহেতু বৃত্তের কোণের পরিমাণ হেরফের হবে না, যার কারণে হচ্ছে যে আমরা বৃত্তটা বড় আকারেও যা হবে, ছোট আকারেও তা হবে। স্লাইস বড় আকারে স্লাইস গুলো বড় বড় দেখা যাবে, আর ছোট আকারে ছোট ছোট দেখা যাবে। এটা এর আর কোনো রকম তথ্যগত বা কোনো পদ্ধতিগত কোনো ভুল হবে না। তো আমাদের ব্যাসার্ধ আমাদের সুবিধাজনক নিতে হবে। আমাদের যদি পেপার বড় থাকে তাহলে আমরা বড় করে নিব, ছোট থাকলে ছোট। তো সেজন্য আমরা বলছি সুবিধাজনক ব্যাসার্ধ নিয়ে। তারপর বৃত্তের কেন্দ্রে চাঁদার সাহায্যে, তোমরা জানো যে বৃত্তের কোণ আঁকাতে তোমরা শিখেছ নিচের ক্লাসে, উচ্চ মাধ্যমিক শ্রেণীগুলোতে তোমরা চাঁদার সাহায্যে কোণ অঙ্কন করেছো। তো চাঁদার সাহায্যে প্রতিটি শ্রেণীর জন্য আমরা কোণ নির্ণয় করব সূত্রের মাধ্যমে, যে সূত্রটা দেখালাম ওই সূত্রের মাধ্যমে কোণ নির্ণয় করব। তারপরে কোণের সমান করে একটি বৃত্তাংশ অঙ্কন করব, তাই না? একটা বৃত্তকে যদি কয়েকটা অংশে ভাগ করি তাহলে পরে বৃত্তাংশ। এখানে কথাটা খেয়াল করো, একটি বৃত্তের মাঝে একটি বৃত্তাংশ, অর্থাৎ একটি অংশকে একটা শ্রেণীর জন্য একটা অংশ অঙ্কন করব। এভাবে প্রতিটি বৃত্তাংশ দ্বারা উপস্থাপিত প্রতিটা শ্রেণীর জন্য প্রাপ্ত কোণের সমান করে একটি করে বৃত্তাংশ অঙ্কন করব। তার মানে যতগুলো শ্রেণী আছে ততগুলো আমাদের বৃত্তাংশ তৈরি হবে। এখন প্রতিটি বৃত্তাংশ দ্বারা উপস্থাপিত শ্রেণীগুলোকে আলাদা করে দেখানোর জন্য, আলাদা করে বোঝানোর জন্য বিভিন্ন অংশে আলাদা রং বা বিভিন্ন অংশে বিভিন্ন রং বা চিহ্ন ব্যবহার করা হবে। তাহলে আমরা কি বললাম? আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, পাইচিত্র অঙ্কন করতে হলে পরে আমাদেরকে যে শ্রেণী থাকবে বা যে ক্যাটাগরি থাকবে, তো সেই শ্রেণী বা ক্যাটাগরি গণসংখ্যার অনুপাতে তাদের কোণের পরিমাণ আনুপাতিক কোণে পরিণত করতে হবে। কোণে পরিণত করার পর তার সুবিধাজনক ব্যাসার্ধ নিয়ে ছক কাগজ অথবা সাদা কাগজে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। বৃত্ত অঙ্কন করে চাঁদার সাহায্যে প্রাপ্ত কোণের সমান করে একটি করে বৃত্তাংশ অঙ্কন করতে হবে। কার জন্য? প্রতিটা শ্রেণীর জন্য যদি একটা করে বৃত্তাংশ অঙ্কন করি, তাহলে পরে আমরা এখন প্রতিটা বৃত্তাংশ দ্বারা সমন্বিতভাবে যদি যে চিত্রটা তৈরি হবে সেটাই হবে পাই চিত্র। এখন প্রতিটা স্লাইস বা প্রতিটা আলাদা আলাদা যে বৃত্তাংশ অঙ্কন করলাম, এটাকে আলাদা আলাদা বোঝানোর জন্য আলাদা আলাদা শেড দিতে পারি, অর্থাৎ আলাদা আলাদা রং দিতে পারি, আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করতে পারি। তো ঠিক আছে, এই যে সামগ্রিক যে প্রক্রিয়া, সেটাকে বলা যে সামগ্রিক প্রক্রিয়া বা সামগ্রিক যে কৌশলটা, এটাই হচ্ছে বৃত্তাকার চিত্র বা পাই চিত্র অঙ্কনের কৌশল। আমরা তোমাদের কাছে একটা চিত্র উপস্থাপন করার চেষ্টা করছি। দেখো, একটা বৃত্তাকার চিত্র বা পাই চার্ট দেখতে কেমন হয়? পাই চার্টটা দেখতে এমন হবে, সমস্ত স্লাইস, দেখো এক একটা এখানে স্লাইস আছে, স্লাইস গুলো সবগুলো মিলে একটা বৃত্তের সমান, কিন্তু এক একটা দেখো যে একটা ভিন্ন ভিন্ন কালার দিয়ে অঙ্কন করা আছে, এবং কালার গুলা কোন কালার কি রিপ্রেজেন্টেটিভ করে, কি বোঝায়, কোন কালার কি বোঝায় সেটা দিয়ে তার বর্ণনা দেওয়া আছে। তার মানে আমাদের এখানে কালার ভিন্ন ভিন্ন স্লাইসকে আলাদা আলাদা করার জন্য আলাদা আলাদা রং বা শেড দিতে পারি বা চিহ্ন দিতে পারি, নকশা করতে পারি আলাদা আলাদা, এবং হচ্ছে যে প্রতিটা স্লাইসকে যাতে আমরা আলাদা আলাদা করে চিনতে পারি কোন স্লাইস আর এই রঙের আলাদা আলাদা যে রং ব্যবহার করলাম কোন রং দিয়ে কি বোঝাচ্ছে সেটা আমরা তার পাশে আমরা দেখাই দিতে পারি। এটাই হচ্ছে বৃত্তাকার চিত্র। এখন আমরা একটা বাস্তব উদাহরণ দেখতে চাই, আমাদের একটা বাস্তব উদাহরণ দেখে থেকে একটা পাই চিত্র অঙ্কন করতে চাই। অঙ্কন যদি করি তারপর আমাদের বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে যাবে।
তো দেখো নিচের তথ্য থেকে একটি পায়চিত্র বা বৃত্তাকার চিত্র অঙ্কন করো। ঠিক আছে, বৃত্তাকার চিত্র বা পায়চিত্র অঙ্কন করতে হবে। তাহলে পরে আমাদের এই হচ্ছে তথ্য। খাত, তথ্যটা কি আছে? খাত দেওয়া আছে, কয়েকটা খাত, কৃষি খাত, শিল্প খাত, শিক্ষা, যানবাহন, অন্যান্য, এবং আয় কোন লক্ষ টাকায় কোন খাত থেকে কি পরিমাণ আয় হয়, হয়তো কোন একটি দেশের অথবা কোন একটি কোম্পানির, কোন একটা দেশের কথাই যদি মনে করি, যে কোন একটা দেশে বা কোন একটা অঞ্চলে বা কোন একটি প্রতিষ্ঠানের আয়ের একটা ক্যাটাগরি দেওয়া আছে। কৃষি খাতে এত, শিল্প খাতে, শিক্ষা, যানবাহন, অন্যান্য সেক্টর থেকে আয় হয় এরকম পরিমাণ একটা দেওয়া আছে, লক্ষ টাকায় আয়ের পরিমাণ। এখন এখান থেকে আমাদেরকে পাইচিত্র অঙ্কন করতে হবে। যদি এখান থেকে আমরা পাইচিত্র অঙ্কন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের একটু আমাদের আগের কথার সাথে মিলাই দেখি। এখানে যে গণসংখ্যা আয় দেওয়া আছে, এটা হচ্ছে আয় হচ্ছে গণসংখ্যা বা এফ, স্মল এফ। আয় হচ্ছে স্মল এফ। খাত এগুলো আছে আমাদের ক্যাটাগরি আছে আমাদের। এখন এখান থেকে আমাদেরকে যদি পাইচিত্র অঙ্কন করতে হয়, এই আয় যে আছে, এই আয়ের এগেইনস্টে আমাদেরকে প্রতিটা, যেমন কৃষি খাতের জন্য 600 আছে, এই 600 কে আমাদেরকে কোণে পরিণত করতে হয়, রূপান্তরিত করতে হবে। রূপান্তরিত যদি করতে চাই, তাহলে আমাদেরকে যে উপায় কি, প্রথমে আমাদেরকে থেটা বের করে নিতে হবে, থেটা আই বের করে নিতে হবে। থেটা আই বের করে নেওয়ার উপায় হচ্ছে এ পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল এন ইন্টু 360 ডিগ্রি। তো ক্যাপিটাল এন সমান কত? আমাদের যে খাতগুলো আছে, যে খাতগুলার প্রত্যেকটা যোগ করলে পরে যেটা পাবে সেটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এন। তো আমাদের 600, 500, 350, 150, 100 এই যোগ করলে পরে হয় 1700। তাহলে পরে ক্যাপিটাল এন সমান 1700। এ পাই মানে কি? প্রথমে কৃষি খাতের ক্ষেত্রে এ পাই হচ্ছে 600, শিল্প খাতের ক্ষেত্রে এ পাই হচ্ছে 500, শিক্ষা খাতের জন্য তো এ পাই হচ্ছে 350, যানবাহনের জন্য এ পাই হচ্ছে 150 এবং অন্যান্যর জন্য এ পাই হচ্ছে 100। তাহলে পরে আমরা এখন এই অনুপাতগুলো করি এবং 360 দিয়ে গুণ করলে পরে আমরা যে পেয়ে যাব রেসপেক্টিভ কত ক্যাটাগরির জন্য বা শ্রেণীর জন্য, রেসপেক্টিভ শ্রেণীর জন্য কোণের পরিমাণ। তাহলে পরে আমরা দেখো প্রথমটাতে আমরা একটু আলোচনা বলি। কৃষি খাতের জন্য কোণের পরিমাণ হবে 600 ডিভাইডেড বাই 1700 ইন্টু 360 ডিগ্রি। তাহলে পরে হচ্ছে আমাদের কত? এখানে দেখো, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 127.06 ডিগ্রি। এখন এইভাবে প্রত্যেকটার জন্য আমরা এইভাবে করতে পারি, এবং প্রত্যেকটা জন্য এটা করলে পরে আমাদের সর্বশেষ প্রতিটা কোণ এখানে যোগ করলে কি হবে? মোট হবে 360 ডিগ্রির বেশি হবে না, অথবা 360 ডিগ্রি কম হবে না। এখানে এই যে টোটাল প্রতিটা শ্রেণীর জন্য আমরা যে কোণের পরিমাণ বের করলাম, এই কোণের পরিমাণগুলো যোগ করলে 360 ডিগ্রি, অবশ্যই 360 ডিগ্রি হতে হবে। 360 ডিগ্রি কম হতে পারবে না, আবার 360 ডিগ্রির বেশি হতে পারবে না। যদি কম বেশি হয়, তার মানে আমরা কোথাও ভুল করেছি। ঠিক আছে, যদি কম বেশি হয় তাহলে আমাদের কোথাও ভুল হয়েছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা আমরা করলাম। এই যে টেবিলটা তৈরি করলাম, এই টেবিলটাকে বলছি আমরা ক্যালকুলেটিং টেবিল, হিসাব সারণী, অর্থাৎ পাইচিত্র অঙ্কনের হিসাব সারণী। ঠিক আছে, তো পাইচিত্র অঙ্কনের হিসাব সারণী, আমরা হিসাব সারণী তৈরি করলাম। এখন আমাদের এখান থেকে আমাদের পাইচিত্র অঙ্কন করতে হবে। পাইচিত্র কিভাবে অঙ্কন করতে হবে? আমরা একটা বৃত্ত, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, একটা বৃত্ত অঙ্কন করতে হবে সাদা কাগজে অথবা ছক কাগজে, যে কোনো একটা কাগজে, সাদা কাগজ হতে পারে, ছক কাগজ হতে পারে। সেখানে আমরা একটা প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, একটা বৃত্ত নিতে হবে। একটা বৃত্ত অঙ্কন করার পরে, সে বৃত্ত অঙ্কন করার পরে সেখান থেকে আমাদেরকে প্রতিটা শ্রেণীর জন্য, প্রতিটা শ্রেণী ধরে ধরে আমাদের তার কোণের পরিমাণ ভাগ করতে হবে। অর্থাৎ চাঁদা ধরে আমাদের কৃষি অঙ্কন করতে হবে। চাঁদা ধরে যদি অঙ্কন করতে চাই, তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে যে প্রথম ক্যাটাগরি ছিল কৃষি। প্রথম ক্যাটাগরি আমাদের যদি কৃষি থেকে আমাদের কৃষির ছিল হচ্ছে আমাদের কোণের পরিমাণ কত? কৃষিতে কোণের পরিমাণ ছিল দেখো, কৃষিতে কোণের পরিমাণ ছিল 127.06। তাহলে পরে আমাদের এইটাতে চাঁদার সাহায্যে আমাদেরকে এই যে আমার যে অংশটাকে আমি দেখাচ্ছি এখানে, এই অংশটা হচ্ছে 127.06 ডিগ্রি। তো এটাকে অঙ্কন করব। তারপরে আছে শিল্পকে। শিল্পের জন্য আমাদের কোণের পরিমাণ কি হবে? শিল্পের জন্য আমাদের কোণের পরিমাণ হবে 105.88 ডিগ্রি। 105.88 ডিগ্রি যদি হয়, তাহলে পরে আমাদের সেটাকে অঙ্কন করতে হবে। দেখো 105 পয়েন্ট, এই যে দেখো
105 শিল্প হচ্ছে লাল দিয়ে এখানে চিহ্নিত করা হয়েছে। এই শিল্প 105.88 ডিগ্রি। তো এটা কি করলাম, তারপরে শিক্ষা খাত থেকে যেটা তৃতীয় বৃহত্তম যেটা শিক্ষা থেকে তার কোন পরিমাণ ছিল, শিক্ষা থেকে তার কোন পরিমাণ ছিল হচ্ছে 74.12 ডিগ্রি, 74.12 ডিগ্রি। সেখান থেকে আমরা এখানে 74 যে সবুজ রঙের যে চিহ্নিত করা আছে সেটা হচ্ছে 74.12 ডিগ্রি। এটাকে আমরা এখানে উপস্থাপন করলাম। তারপর এটা আছে যানবাহনের জন্য ছিল হচ্ছে কত কোণের পরিমাণ 31.76। তারপর আমরা এখান থেকে 31.76 অঙ্কন করলাম, যেটা হলুদ করে দেখানো হয়েছে। বাকিটা এখানে অন্যান্য মানে কি অন্যান্য যেটা আমরা যেটা কি মেনশন করতে পারিনি অন্যান্য, সেখান থেকে আছে যে যার কোণের পরিমাণ ছিল হচ্ছে 21.18 ডিগ্রি। তো এটাকে আমরা এই যে নীল রঙে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে এখন আমরা এখানে আরো কিছু অতিরিক্ত তথ্য তোমাদেরকে দেখাইছি, যেটা আমি এক্সেলে করেছি। তো অতিরিক্ত তথ্য তোমাদের এখানে দেখাইছি, যেটা হচ্ছে পার্সেন্টেজ। দেখো যে এই যে 600 যার হচ্ছে ভ্যালু ছিল সেটা হচ্ছে কত পার্সেন্ট, এটা টোটালে হচ্ছে 35%। টোটাল যে আয় ছিল তার 35% এই কৃষি খাত থেকে আসে। আমরা এখান থেকে আরো এক্সপ্লেন করতে পারছি। দেখো যে টোটাল যে আয় ছিল তার হচ্ছে 35% হচ্ছে কৃষি খাত থেকে, তার হচ্ছে 29% হচ্ছে শিল্প খাত থেকে, এবং 21% শিক্ষা খাত থেকে, এবং 9% যানবাহন এবং অন্যান্য থেকে হচ্ছে 6%। এখানে সবগুলো পার্সেন্ট যোগ করলে দেখো 100% হবে। আর এখানে সবগুলো কোণের পরিমাণটা কি ছিল, বৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ থাকে কত 360 ডিগ্রি। যার কারণে হচ্ছে যে আমরা এখানে 300 টোটাল কোণের পরিমাণটা আছে আমাদের হচ্ছে 360 ডিগ্রি। আর এই পার্সেন্টেজ যে আমরা হিসাব করেছি, আমরা হিসাব যা করেছি সেখানে আমরা দেখেছি 100% হবে, সবগুলো যোগ করলে 100%ই হবে। আর হচ্ছে আমরা তার পাশে আমরা যে তার ফ্রিকোয়েন্সিটা দেখাই দিচ্ছি। এখানে দেখো কৃষি খাতের ফ্রিকোয়েন্সি ছিল 600, আমরা এখানে 600 দেখাইছি। এখানে শিল্প খাতের জন্য তার ফ্রিকোয়েন্সি ছিল 500 আমরা দেখাইছি। তারপর একটা শিক্ষা খাতে 350 দেখাতে পারছি। এখানে যানবাহন খাতে ছিল 150, সেটা আমরা দেখাতে পারছি। তারপরে হচ্ছে যে এখানে ছিল অন্যান্য ছিল 100, যেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। আর এখানে তার পাশে তোমরা যদি লক্ষ্য করো, এখানে দেখো কোন কোড দিয়ে কি বোঝানো হবে, তার আমরা এখানে তার একটা বর্ণনা দেওয়া আছে, তাই না? তো কোন কোড দিয়ে কি বোঝানো হবে সেটা আমরা এখানে বর্ণনা করতে পারলাম। তারপর এখানে আমরা কোড দিয়ে রাখলাম ভিন্ন একই সবগুলা যদি একই কালার দিত তাহলে পরে আমরা বুঝতে পারতাম না কোন খাদ কতটুকু বড় হয়েছে বা ছোট হয়েছে। এখানে চিত্র থেকে আমরা খুব সহজে এক্সপ্লেন করতে পারি যে দেখ সবচেয়ে বেশি অবদান রাখছে কৃষি খাত, তারপরে হচ্ছে শিল্প খাত, তারপরে হচ্ছে যে শিক্ষা খাত। এখানে যে সবচেয়ে অবদান কোন খাতের, এখানে আমরা এখানে ইজিলি চিত্র থেকে বর্ণনা করতে পারি। আমরা যদি আমরা মূল তথ্যের দিকে নাও তাকাই তাহলে পরে আমরা এখান থেকে কি চিত্র থেকে সম্পূর্ণটা বর্ণনা করতে পারি। তোমাদের দেখা যায় যে ইংরেজিতে তোমাদের চিত্র থেকে এক্সপ্লেন করার অনেক সময় প্রশ্ন থাকে। তোমাদের একটা টপিক দেখছি যেটা যে চিত্র থেকে বর্ণনা করতে হয়। তো সেক্ষেত্রে দেখো চিত্র থেকে বর্ণনা করার উপায়টা দেখো, চিত্র থেকে আমরা ইজিলি যে একটা চিত্র থেকে আমরা বর্ণনা করতে পারি। এই ধরনের বার চিত্র অথবা পাই চিত্র তোমাদের দেওয়া থাকে, তো সেখান থেকে চিত্র থেকে তোমাদেরকে বর্ণনা করতে হয়, এক্সপ্লেন করতে হয়, ইলাবোরেশন করতে হয়। তো এখান থেকে দেখো যে এই চিত্র থেকে দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি অবদান রাখছে কি কৃষিখাত, অর্থাৎ সবচেয়ে কৃষিখাত থেকে আয় বেশি হয়েছে, যেটা কত 35%-এর মতো, অর্থাৎ 600 যেটা লক্ষ টাকায় দেওয়া 600 লক্ষ টাকা। তাহলে পরে এখানে আছে যে শিল্প খাতে আছে 29%, মানে দ্বিতীয় বৃহত্তম অবদান রাখছে, দ্বিতীয় বৃহত্তর অবদান যার সে হচ্ছে শিল্প খাত। এভাবে বর্ণনা করতে হয় আর কি। তো আমরা পাইচিত্র নিয়ে কথা বললাম, পাইচিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেটা নিয়ে কথা বললাম, বা সেটা কিভাবে অঙ্কন করা যায় সেটা আমরা দেখতে পারলাম। তাহলে পাইচিত্র নিয়ে আরেকটু কথা সংক্ষেপে আরেকবার বলি। আমরা যদি পাইচিত্র অঙ্কন করতে চাই তাহলে পরে আমাদেরকে পাইচিত্র এই ধরনের একটা তথ্য থাকবে, যে ক্যাটাগরিক্যাল থাকবে, যেটা ক্যাটাগরি থাকবে বা শ্রেণীকরণ করা থাকবে। সেখান থেকে তোমাদের সরাসরি প্রশ্ন সরাসরি বলে নাও দিতে পারে, যে তথ্য থেকে পাইচিত্র অঙ্কন করো।
তাহলে পরে কি পাই, তাহলে আমরা বুঝবো কি করে পাই চিত্র অঙ্কন করার। এই ধরনের যদি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বা গুণবাচক তথ্য দিয়ে যদি আমাদেরকে বলা হয়, অনেক সময় বলা হতে পারে নিচের তথ্য থেকে মানানসই বা সুইটেবল একটি চিত্র অঙ্কন করে দেখাও। মানানসই বা যেটা দিয়ে আমরা এই চিত্র দিয়ে আমরা বার চিত্র অঙ্কন করতে পারতাম, কিন্তু আমরা বার চিত্র ইতিপূর্বে অঙ্কন করেছি, যার কারণে আজকে আমরা পাই চিত্র শিখবো বলে আমরা পাই চিত্র অঙ্কন করলাম। কিন্তু এই চিত্র দিয়ে আমরা কি সরল বার চিত্র অঙ্কন করতে পারতাম, তাই না? এই চিত্রটা, এই তথ্য দিয়ে আমরা সরল বার চিত্র অঙ্কন করতে পারতাম, কিন্তু সরল বার চিত্র আর হচ্ছে পাই চিত্র একই ধরনের তথ্য উপস্থাপন করা যায় এই দুইটার মাধ্যমে, যার কারণে আমরা এখানে তো সেভাবে উপস্থাপন করলাম। তো পাই চিত্রটা অঙ্কন করা শিখলাম। তাহলে পর আমাদের পাই চিত্র অঙ্কন করতে হলে প্রথমেই আমাদের যে গণসংখ্যা দেওয়া আছে, গণসংখ্যার এগেইনস্টে আমাদের রেসপেক্টিভ কোণ, তার কতটুকু কোণকে রিপ্রেজেন্ট করে, একটা বৃত্তের কতটুকু কোণ ওই ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করে সেটাকে আমরা বের করতে হবে। থিটা আই বের করতে হবে। থিটা আই বের করার পর আমাদের পরবর্তী যে দায়িত্ব সেটা হচ্ছে যে আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে। বৃত্তের ব্যাসার্ধ কি হবে সেটা যিনি অঙ্কন করবে তার ইচ্ছাধীন, সে ব্যাসার্ধ বড় নিতে পারে, ছোট নিতে পারে, ইচ্ছাধীন সুবিধা মতো একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করবে। বৃত্তর তারপর পরবর্তী স্টেপ যেটা হচ্ছে যে আমাদের সেখান থেকে প্রতিটা শ্রেণীর জন্য বা প্রতিটা ক্যাটাগরির জন্য যে পয়েন্ট কোণ আছে সেই কোণটা অঙ্কন করতে হবে। প্রতিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যদি কোণগুলো অঙ্কন করি, তো সবগুলা যতগুলা আমাদের শ্রেণী আছে ততগুলা স্লাইসে, একটা বৃত্তকে ততগুলো স্লাইসে ভাগ করতে হবে। তারপর সেটাকে বিভিন্ন রং অথবা বিভিন্ন স্কেচ অথবা বিভিন্ন কালার দিয়ে, শেড দিয়ে, নকশা দিয়ে সেটাকে আলাদা একটা স্লাইস থেকে আরেকটা স্লাইস আলাদা করতে হবে। আলাদা করতে যদি করলে পরে আমরা বুঝতে পারবো আলাদা করে কোন স্লাইস কোন নকশা দিয়ে আমরা কি বোঝাচ্ছি সেটাকে দেখানোর জন্য আমরা বিভিন্ন নকশা যে দিলাম, সেই নকশা এক একটা নকশা কি রিপ্রেজেন্ট করে সেটাকে আমরা দেখাতে পাশে আমাদের তার বর্ণনা দিয়ে দিতে হবে। যদি বর্ণনা দিই তাহলে পরে আমাদের পাই চিত্র অঙ্কন করা সম্পূর্ণ হয়ে যাবে। যদি এখান থেকে কোনো বর্ণনা করার না থাকে তাহলে তার কোনো বিষয় নাই। তাহলে পরে এখানে দেখো আমি দুই রকম দিয়েছি। একটা হচ্ছে শেড, বিভিন্ন কালারের শেড, সলিড কালারের শেড দিয়ে দেখাইছি। আরেকটা হচ্ছে তোমাদের হচ্ছে যে এই যে বিভিন্ন নকশা দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে নকশাটা দিলে পারে কিভাবে দিতে পারো। বা এই যে আমরা এখানে দেখো বিভিন্ন এক একটা শ্রেণী, প্রথম যেটা সবচেয়ে বড় শ্রেণী যেটা, সেটাকে আমরা এইভাবে চিহ্নিত করেছি এবং এইখানে তার বর্ণনা দিয়েছি। এই নকশাটা আমাদের কৃষি খাতকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তারপরে এই লম্বা লম্বা দাগ দিয়েছি, এটা কি শিল্প খাতকে রিপ্রেজেন্ট করে এবং তার একটা বর্ণনা এখানে আমরা দিয়ে দিয়েছি। ঠিক এভাবে আমরা এইগুলাকে নকশা, এখানে যেমন নকশা দিয়েছি তার আগেরটা দিয়েছিলাম মানে শেড বা সলিড কালার। তো তোমরা যে কোনোটা দিতে পারো তোমাদের সুবিধা মতো। তোমাদের সুবিধা মতো যে কোনো একটা রং বা শেড বা নকশা তোমরা দিয়ে এটাকে প্রতিটা স্লাইসকে আলাদা করতে পারো। দেখো এখানে প্রতিটা স্লাইসকে আমরা প্রতিটা ক্যাটাগরির জন্য এক একটা স্লাইস পেয়েছি এবং আলাদা এবং কোনটা কত ডিগ্রি আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি। এখানে দুই রকম করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা আসি, আমরা গুণবাচক তথ্য উপস্থাপনের কৌশল নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। অর্থাৎ গুণবাচক তথ্য উপস্থাপনের দুইটা কৌশল নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে এ পর্যন্ত। একটা হচ্ছে বার ডায়াগ্রাম আর একটা হচ্ছে পাই চার্ট। বার ডায়াগ্রামের আবার বিস্তারিত আলোচনা করা হয়েছে, পাই চার্ট এর কোনো প্রকারভেদ নাই, যার কারণে পাই চার্ট আমাদের সাথে আলোচনা করা হলো বিস্তারিত। এখন হচ্ছে সংখ্যাবাচক তথ্য। আমরা বলেছিলাম তথ্য দুই প্রকার, একটা হচ্ছে গুণবাচক তথ্য আর একটা হচ্ছে সংখ্যাবাচক তথ্য। তো সংখ্যাবাচক এবং গুণবাচক তথ্য গুণবাচক তথ্য উপস্থাপন করার কৌশল নিয়ে আলোচনা করলাম। এখন হচ্ছে সংখ্যাবাচক তথ্য কিভাবে আমরা লেখের মাধ্যমে আমরা আগে বলেছিলাম যে গুণবাচক তথ্য চার্টের মাধ্যমে উপস্থাপন করতে হয় আর সংখ্যাবাচক তথ্য লেখ বা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করতে হয়, ঠিক আছে। তো চার্ট বা ডায়াগ্রামের মাধ্যমে হচ্ছে কি গুণবাচক তথ্য উপস্থাপন করতে হয়। কথাটাকে একটু খেয়াল করো যে গুণবাচক তথ্য কে উপস্থাপন করতে হয় চার্ট অথবা ডায়াগ্রাম বা নকশার মাধ্যমে। আর সংখ্যাবাচক তথ্যকে উপস্থাপন করতে হয় লেখ অথবা গ্রাফের মাধ্যমে সংখ্যাবাচক তথ্যকে উপস্থাপন করতে হয়। তো এখন সংখ্যাবাচক তথ্য উপস্থাপন বলতে আমরা কি বুঝি দেখো। পরিসংখ্যানিক তথ্যসমূহ বলতে কি বোঝাচ্ছে? আমরা এটা নিয়ে আগেও কথা বলেছি। দেখো
পরিসংখ্যানিক তথ্য। তাহলে গুণবাচক তথ্য কিন্তু আমাদের পরিসংখ্যানিক তথ্য বলি না। তথ্যের যে সংজ্ঞা আমরা পড়াইছি, তথ্যের সংজ্ঞা পড়াইতে যে আমরা যা বলেছি সেখানে দেখো আমরা গুণবাচক তথ্য কি পরিসংখ্যানিক তথ্য হিসেবে আমরা বলি নাই, যার কারণে আমরা এই ক্ষেত্রে দেখো পরিসংখ্যানিক তথ্য সমূহকে বলেছি। সংখ্যাবাচক তথ্যকে যখন আমরা বলেছি সেটাকে বিকল্প আরেকটা শব্দ ব্যবহার করেছি, দেখো পরিসংখ্যানিক তথ্য সমূহকে। পরিসংখ্যানিক তথ্য বললে অবশ্যই বুঝতে হবে এটা সংখ্যাবাচক তথ্যকে বলা হচ্ছে, ঠিক আছে। পরিসংখ্যানিক তথ্যের কথা যখনই বলবো তখন তোমাকে বুঝতে হবে এটা কি সংখ্যাবাচক তথ্যের কথা বলা হচ্ছে। আর গুণবাচক তথ্য যদি বলি সেটাকে আমরা বলতে পারি গুণবাচক তথ্য অ্যাট্রিবিউট অথবা গুণ, অ্যাট্রিবিউট বা গুণ, অথবা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এই ধরনের তথ্য আমরা এই কথা আমরা ব্যবহার করব। তাহলে আমরা সংখ্যাবাচক তথ্য উপস্থাপন করার কৌশল কি? গ্রাফ বা লেখ। গ্রাফ বা লেখ হচ্ছে তথ্য বা সংখ্যাবাচক তথ্য উপস্থাপন করার কৌশল। তাহলে পরিসংখ্যানিক তথ্য সময়কে ছক কাগজে। এখন দেখো পরিসংখ্যানিক তথ্য উপস্থাপন করতে হলে অবশ্যই ছক কাগজ লাগবে। এখানে আমাদের আর সাদা কাগজ নিলে চলবে না, আর্ট পেপার নিলে চলবে না। এই পরিসংখ্যানিক তথ্য বা গ্রাফ অঙ্কন করতে গেলে অবশ্যই আমাদেরকে ছক কাগজ লাগবে, গ্রাফ পেপার লাগবে, ঠিক আছে। এটা আর সাদা কাগজে করা যাবে না। লেখচিত্র বা গ্রাফ অঙ্কন করতে অবশ্যই গ্রাফিক্যাল পেপার অথবা ছক কাগজ লাগবে, ঠিক আছে, গ্রাফ পেপার লাগবে, ঠিক আছে। তো ছক কাগজে দ্বিমাত্রিক সমতল, দ্বিমাত্রিক সমতল কোনটাকে আমরা বলি? দ্বিমাত্রিক সমতল যেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই যে অক্ষের মাঝখানের যে জায়গাটা এক্স ওয়াই প্লট যেটা, সেটাকে বলেছি আমরা দ্বিমাত্রিক সমতল, ঠিক আছে। ত্রিমাত্রিক সমতলের নামও তোমরা শুনে থাকবে, তো আমরা এখানে সেদিকে যাচ্ছি না। তো দ্বিমাত্রিক সমতলে নির্দিষ্ট স্কেলে জ্যামিতিক উপায়, কেমন উপায় হতে হবে? জ্যামিতিক, মানে অঙ্কন করতে হবে, তাই না? অঙ্কন করার যে বিষয়গুলো থাকে সেগুলাকে কিন্তু আমরা বলছি জ্যামিতিক উপায়। তো জ্যামিতিক উপায় উপস্থাপন করাকে লেখের মাধ্যমে তথ্য উপস্থাপন বলে। জ্যামিতিক উপায় উপস্থাপন করার কৌশলকে বলা হচ্ছে লেখের মাধ্যমে তথ্য উপস্থাপন। এখন আমরা আসি সংখ্যাবাচক তথ্য উপস্থাপনের ক্ষেত্রে পরিসংখ্যানে বিভিন্ন প্রকার লেখ ব্যবহার করা হয়। সংখ্যাবাচক তথ্য উপস্থাপনের জন্য পরিসংখ্যানে বিভিন্ন প্রকার লেখ বা চিত্র ব্যবহার করা হয়। সেটার নাম এক নম্বর হচ্ছে আয়তলেখ বা হিস্টোগ্রাম। এক নম্বরে যেটা আমরা বলছি সেটা আয়তলেখ বা হিস্টোগ্রাম। দুই নম্বর হচ্ছে গণসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন। তিন নম্বর হচ্ছে গণসংখ্যা রেখা বা ফ্রিকোয়েন্সি কার্ভ। চার নম্বর হচ্ছে অজীব রেখা, অজীব কার্ভ। পাঁচ নম্বর হচ্ছে শাখা ও পত্রক উপস্থাপন। এই মোটামুটি এই পাঁচ প্রকার, আরো অনেক প্রকার আছে, তো মোটামুটি এই পাঁচ প্রকার উপস্থাপনের শিখলে পরে তোমাদের এই উচ্চ মাধ্যমিক বৈতরণী পার হয়ে যাবে। তো এই পাঁচ প্রকার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ধীরে ধীরে আজকের ক্লাসে। আমরা দেখি কত আয়তলেখ শেষ করতে পারি কিনা। তো আমরা তাহলে পরে আরো আছে, এই পাঁচ প্রকারই শেষ না, কিন্তু তোমাদের সিলেবাস কভার করার জন্য এই পাঁচ প্রকার পড়লে পরেই যথেষ্ট হবে, ঠিক আছে। তো এখন আমরা প্রথমেই যেটা সংখ্যাবাচক তথ্য উপস্থাপনের যে কৌশলগুলো আছে তার মধ্যে আয়তলেখের কথা প্রথমেই বলেছি। তো প্রথমে আয়তলেখ নিয়ে আমরা কথা বলি। আয়তলেখটা কি, আবার কিভাবে অঙ্কন করা যায়, একটা রিয়েল টাইম উদাহরণ দিয়ে আমরা দেখতে চাইবো। আয়তলেখ দেখো কোনো অবিচ্ছিন্ন, এখানে দেখো কোনো অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনে প্রতিটা শ্রেণীর গণসংখ্যাকে আয়তক্ষেত্রের সাহায্যে প্রকাশ করা হলে যে লেখ পাওয়া যায় তাকে আয়তলেখ বলে। এখানে কয়েকটা বিষয় এখানে দেখো। প্রথম বিষয়টা যে মোস্ট ইম্পর্টেন্ট, অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। আমরা গণসংখ্যা নিবেশন কত প্রকার দেখেছি? আমরা গণসংখ্যা নিবেশন দুই প্রকার দেখেছি। একটা হচ্ছে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন বা ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আর একটা দেখেছি অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। তো আয়তলেখ অঙ্কন করার প্রথম শর্তই হচ্ছে যে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন হতে হবে। কেমন হতে হবে? অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন থেকে আয়তলেখ অঙ্কন করা যায় না। এটা অবশ্যই তোমরা মনে রাখতে হবে যে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন থেকে আয়তলেখ অঙ্কন করা যায় না। এখন আমরা বলছি বিভিন্ন শ্রেণীর গণসংখ্যাকে, তাহলে পরে অবশ্যই আমরা যে গণসংখ্যা নিবেশন তৈরি করব সেখানে অবশ্যই বিভিন্ন শ্রেণী থাকবে। অবশ্যই কি বিভিন্ন শ্রেণী থাকবে। যদি শ্রেণী না থাকে আমাদেরকে শ্রেণী তৈরি করে নিতে হবে।
আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের অবশ্যই বিভিন্ন শ্রেণী থাকবে। যদি না থাকে আমাদেরকে শ্রেণী তৈরি করে নিতে হবে। আমরা তথ্যের কথা বলেছি, শ্রেণীকৃত তথ্য, অশ্রেণীকৃত তথ্য। তো এখানে শ্রেণীকৃত তথ্য হবে। যদি অশ্রেণীকৃত তথ্য থাকে তাহলে অবশ্যই আমাদেরকে শ্রেণীকৃত করে নিতে হবে। অশ্রেণীকৃত তথ্য কিভাবে শ্রেণীকৃত করতে হয় এটা তোমাদেরকে আমি এই অধ্যায়ের প্রথমের দিকে দেখাইছি। কিভাবে আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করতে পারি, আমরা কিভাবে শ্রেণীকরণ করতে পারি, শ্রেণী ব্যাপ্তি কিভাবে তৈরি করতে পারি, আমরা এই অধ্যায়ের প্রথম দিকের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে দেখাইছি। অর্থাৎ অশ্রেণীকৃত তথ্যকে কিভাবে শ্রেণীকরণ করা যায়, তাই না? শ্রেণীকরণ করার কৌশল আমরা প্রথম দিকেই শিখেছি। তো অবশ্যই বিভিন্ন শ্রেণী থাকতে হবে। বিভিন্ন শ্রেণীর গণসংখ্যাকে, প্রত্যেকটা শ্রেণীর গণসংখ্যাকে এক একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র তো জানো তাই তো, যার দুই বাহু সমান, যার দুই বাহু পরস্পর দুই বাহু আর কি সমান থাকে আর কি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান থাকে, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। তো এরকম করে আয়তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। যদি আয়তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তার প্রতিটা শ্রেণীর জন্য যে এক একটা আয়তক্ষেত্র থাকবে এবং আয়তক্ষেত্রগুলো পরস্পর লাগানো থাকবে, এবং এই প্রতিটা শ্রেণীর সমষ্টি মিলে যে একটা চিত্র পাওয়া যাবে সেটাকেই বলা হচ্ছে আয়তলেখ। আয়তলেখ হলো একটি আনুভূমিক রেখার উপর লম্বালম্বি ভাবে অঙ্কিত। আনুভূমিক রেখা কোনটা? এই যে এক চক্র আমরা যেটাকে বলি, এক চক্রকে আমরা যেটা বলি সেটা কি বলছি? আনুভূমিক রেখা। এক চক্রের উপর লম্বালম্বি ভাবে কিভাবে? এই যে লম্বালম্বি ভাবে অঙ্কিত, পরস্পর সংযুক্ত। কিরকম হবে? একটা দণ্ড আরেকটা দণ্ডের সাথে পরস্পর সংযুক্ত থাকবে। যদি সংযুক্ত থাকে তাহলে পরে এই ধরনের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা উপস্থাপিত চিত্রই হলো আয়তলেখ। তাহলে বোঝা গেছে কথাগুলো কয়েকটা এখানে শর্ত আছে আয়তলেখের, যেটা অবশ্যই যে গণসংখ্যা নিবেশন হবে, সেই গণসংখ্যা নিবেশন অবশ্যই সেটা অবিচ্ছিন্ন হতে হবে, অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন হতে হবে। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যে আনুভূমিক রেখার উপর অবশ্যই লম্বালম্বি ভাবে অঙ্কিত হতে হবে, আনুভূমিক রেখার উপর লম্বালম্বি ভাবে অঙ্কিত, এবং প্রতিটা দণ্ড বা প্রতিটা শ্রেণীর জন্য যে আয়তক্ষেত্র পাওয়া যাবে সেই ক্ষেত্রগুলো একটার সাথে আরেকটা লাগানো থাকবে, একটার সাথে কি আরেকটা লাগানো থাকবে, পরস্পর সংযুক্ত থাকবে। সংযুক্ত থাকলে পরে এই যে প্রথম থেকে এই শেষ পর্যন্ত আমরা যে যতগুলো দণ্ড আঁকালাম, এই তাদের সম্মিলিত যে ক্ষেত্রফল সেটার দ্বারা উপস্থাপিত চিত্রটাই হলো আয়তলেখ। আয়তলেখ সম্বন্ধে আমরা এখন কিভাবে অঙ্কন করতে পারি আয়তলেখ দেখি। ছক কাগজে, এখানে আগে আমরা বলেছিলাম ছক কাগজে যখন আমরা গুণবাচক তথ্যের কথা বলছিলাম, গুণবাচক তথ্য উপস্থাপনের কৌশল, বার ডায়াগ্রাম বা পাই চার্ট যখন বললাম তখন বলছি ছক কাগজে অথবা সাদা কাগজে। কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু আর সাদা কাগজের কথা বলছি না, আর্ট পেপারের কথা বলছি না, এখানে অবশ্যই ছক কাগজ লাগবে। ছক কাগজের এক ছকে থাকবে কি? এক ছকে শ্রেণী ব্যাপ্তি থাকবে। ছক কাগজের এক ছকে শ্রেণী ব্যাপ্তি নেব এবং ওয়াই অক্ষে থাকবে গণসংখ্যা। এক ছকে শ্রেণী ব্যাপ্তি এবং ওয়াই অক্ষে গণসংখ্যা বসিয়ে প্রত্যেকটি শ্রেণীর জন্য একটি করে আয়তক্ষেত্র পাওয়া যাবে। প্রত্যেকটা শ্রেণীর জন্য কি একটা করে আয়তক্ষেত্র পাওয়া যাবে, এবং আয়তক্ষেত্র গুলো পাশাপাশি লাগানো থাকবে, পরস্পর কি সংযুক্ত থাকবে। এভাবে প্রাপ্ত পরস্পর সংযুক্ত আয়তক্ষেত্রগুলোকে একত্রে আয়তলেখ বলা হচ্ছে। আমরা এই কথা আগেও বললাম। এখন আয়তলেখে আরো কিছু বৈশিষ্ট্যের কথা বলি। আয়তলেখের প্রত্যেকটি আয়তক্ষেত্রের বিস্তার, আয়তলেখের প্রত্যেকটি আয়তক্ষেত্রের বিস্তার মানে চওড়া কতটুকু হবে? সংশ্লিষ্ট শ্রেণীর শ্রেণী ব্যবধানের সমান। আয়তলেখের যে আমরা যে দণ্ডগুলা পাবো সেই দণ্ডগুলার বিস্তার বা চওড়া বা প্রস্থ কতটুকু হবে? প্রস্থটা হবে তার সংশ্লিষ্ট শ্রেণীর শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কি তোমরা ইতিপূর্বেই ইতিমধ্যে জেনেছো শ্রেণী ব্যবধান কি, কিভাবে শ্রেণী ব্যবধান নির্ণয় করতে হয়, এবং তার উচ্চতা কি হবে? এই যে প্রতিটা দণ্ডের যে উচ্চতা হবে, উচ্চতা কি? তার গণসংখ্যার সমানুপাতিক। গণসংখ্যা হবে তার কি? গণসংখ্যা উচ্চতা হবে গণসংখ্যার সমানুপাতিক। ঠিক আছে, এখন আমরা আরেকটা কেবলমাত্র অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনকে আয়তলেখের মাধ্যমে উপস্থাপন করা যায়, এই কথা আমরা প্রথম থেকেই বলছি। আয়তলেখের যে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন ছাড়া আয়তলেখ অঙ্কন করা সম্ভব না। যদি কেউ অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন ছাড়া বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের আয়তলেখ অঙ্কন করে, তার মানে সে আয়তলেখ জানেই না, বোঝেই না। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ, হিস্টোগ্রাম বা আয়তলেখের ইম্পর্টেন্ট প্রপার্টিজ বা অত্যন্ত
গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা যে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন হতে হবে। যদি অবিচ্ছিন্ন গণসংখ্যা না হয়, তাকে অবিচ্ছিন্ন গণসংখ্যা তৈরি করা যায় বা তৈরি করতে যে ব্যবস্থা করতে হয় সেই ব্যবস্থা নিতে হবে, তাই না? এখন আয়তলেখের প্রকারভেদ। আয়তলেখের কি প্রকারভেদ আছে কিনা দেখি আমরা। আয়তলেখের প্রকারভেদ আছে কি কি? অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের শ্রেণী ব্যাপ্তির উপর ভিত্তি করে। কার উপর ভিত্তি করে? শ্রেণী ব্যাপ্তির উপর ভিত্তি করে আয়তলেখকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। শ্রেণী ব্যাপ্তি কত প্রকার তোমরা বলতে পারবা? শ্রেণী ব্যাপ্তি কত প্রকার? তোমরা এখন পর্যন্ত কত প্রকার শ্রেণী ব্যাপ্তির কথা নাম শুনেছ? তোমরা এখন পর্যন্ত চতুর্থ অধ্যায় পর্যন্ত শুরু করেছে, চতুর্থ অধ্যায় পর্যন্ত কিছু কিছু ক্লাস হয়েছে, তৃতীয় অধ্যায়ের কিছু ক্লাস হয়েছে। এখন পর্যন্ত কতগুলো শ্রেণী ব্যাপ্তির কথা নাম শুনেছ তোমরা? আমরা এখন পর্যন্ত দুই প্রকার শ্রেণী ব্যাপ্তির কথা বলেছি, একটা অন্তর্ভুক্তি পদ্ধতির শ্রেণী ব্যাপ্তি, আর একটা হচ্ছে বহির্ভুক্তি পদ্ধতি শ্রেণী ব্যাপ্তি। এই দুই প্রকার শ্রেণী ব্যাপ্তি, যার কারণে শ্রেণী ব্যাপ্তি যেহেতু দুই প্রকার, এই দুই প্রকার শ্রেণী ব্যাপ্তির উপর ভিত্তি করে আমরা আবার হচ্ছে শ্রেণী ব্যাপ্তির আরো কিছু বৈশিষ্ট্যের কথা আমরা বলেছিলাম। শ্রেণী ব্যাপ্তি যে সুষম শ্রেণী ব্যাপ্তি এবং অসম শ্রেণী ব্যাপ্তি, সুষম শ্রেণী ব্যাপ্তি এবং অসম শ্রেণী ব্যাপ্তি। এই যে অন্তর্ভুক্ত শ্রেণী ব্যাপ্তি এবং বহির্ভুক্ত শ্রেণী ব্যাপ্তি এবং সুষম শ্রেণী ব্যাপ্তি এবং অসম শ্রেণী ব্যাপ্তি, এই যে দুই চার প্রকারের শ্রেণী ব্যাপ্তির কথা আমরা এখন পর্যন্ত তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো এই যে সুষম এবং অসম, এর উপর ভিত্তি করেই এই ধরনের শ্রেণী ব্যাপ্তির উপর ভিত্তি করে আয়তলেখকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সম শ্রেণী ব্যাপ্তি বিশিষ্ট আয়তলেখ, সম শ্রেণী ব্যাপ্তি বিশিষ্ট আয়তলেখ, আর একটা হচ্ছে অসম শ্রেণী ব্যাপ্তি বিশিষ্ট আয়তলেখ। অসম শ্রেণী ব্যাপ্তি বিশিষ্ট আয়তলেখ। এখন আমরা আসি প্রথমত সম শ্রেণী ব্যাপ্তি বিশিষ্ট আয়তলেখ। সেটা কিভাবে অঙ্কন করব বা কি? যার প্রতিটা শ্রেণী ব্যবধান সমান থাকে, সেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি সমান বা সম শ্রেণী ব্যাপ্তি। তো এই ধরনের শ্রেণী ব্যাপ্তি বিশিষ্ট গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে ছক কাগজের শ্রেণী ব্যাপ্তি এবং ছক কাগজের এক্স অক্ষে শ্রেণী ব্যাপ্তি এবং ওয়াই অক্ষে গণসংখ্যা বসিয়ে যে আয়তলেখ অঙ্কন করা হবে, এটা হচ্ছে সম শ্রেণী ব্যাপ্তি বিশিষ্ট আয়তলেখ। শ্রেণী ব্যাপ্তি যদি অন্তর্ভুক্ত পদ্ধতির হলে প্রকৃত শ্রেণী সীমা নির্ণয় করতে হবে। এই সম শ্রেণী ব্যাপ্তি বিশিষ্ট, দেখো অন্তর্ভুক্ত পদ্ধতি এবং বহির্ভুক্ত পদ্ধতি শ্রেণী ব্যবধান প্রতি ক্ষেত্রেই সমান আছে, কিন্তু পদ্ধতিটা অন্তর্ভুক্ত পদ্ধতি। যদি অন্তর্ভুক্ত পদ্ধতি কি হয়, যেমন 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, এরকম এই ধরনের থেকে বলছি হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি, তাই না? আর বহির্ভুক্ত হলে পরে সেটা কি? 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি। যদি অন্তর্ভুক্ত পদ্ধতি হলে কি হয়, আমরা বলেছিলাম অন্তর্ভুক্ত পদ্ধতি হলে সেটা অবিচ্ছিন্ন হয়ে যায়। যে মনে করো যে 10 থেকে 20 এই একটা শ্রেণী ব্যাপ্তি, আর 20 থেকে 30, এখানে দেখো কোনোটাই বাদ নাই, 20 কোনো না কোনো জায়গায় আছে। কিন্তু যদি 10 থেকে 19, 20 থেকে 29 বলি, তারপর 19 থেকে 20, এখানে কত সংখ্যা আছে? অসংখ্য কোটি 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 সংখ্যা এর মধ্যে লুকায়িত আছে, যার কারণে এই যে মাঝখানের এই যে ভ্যালুগুলো হারাই গেল, এটা হচ্ছে যার কারণে বিচ্ছিন্ন হয়ে যায়। এই যদি এই বিচ্ছিন্ন অন্তর্ভুক্ত পদ্ধতিকে আমরা বহির্ভুক্ত পদ্ধতি রূপান্তর করা শিখেছি। সেটা করার উপায় কি? সেক্ষেত্রে প্রকৃত শ্রেণীসীমা বা শ্রেণী সীমানা নির্ণয় করা, ক্লাস বাউন্ডারিজ নির্ণয় করা শিখাইছি তোমাদেরকে। ক্লাস বাউন্ডারিজ নির্ণয় করা যখন করেছিলাম তখন বলছিলাম এটার ব্যবহার পরবর্তীতে তোমাদেরকে বলবো, বা তখনও বলেছিলাম, বা এখনো পরবর্তীতে আরো বিস্তারিত হবে। দেখো এখন দেখো আমরা প্রকৃত শ্রেণীসীমা আমরা নির্ণয় করার কারণ হচ্ছে যে যদি অন্তর্ভুক্ত পদ্ধতি হয়, তো প্রশ্ন দেওয়া থাকে, আর সেই প্রশ্নটা যদি বলে যে এটা দিয়ে হিস্টোগ্রাম অঙ্কন করো, তাহলে পরে আমাদেরকে অবশ্যই সেটাকে আগে কি প্রকৃত শ্রেণীসীমা দিয়ে বহির্ভুক্ত পদ্ধতি বানাই নিতে হবে। বহির্ভুক্ত পদ্ধতি বানাই নেওয়ার পর বহির্ভুক্ত পদ্ধতি যদি না হয়, তাহলে পরে আমরা কি করতে পারবো না। বহির্ভুক্ত পদ্ধতির যদি শ্রেণীব্যাপ্তি না থাকে, তাহলে পরে আমরা সেটা দিয়ে আয়তলেখ অঙ্কন করতে পারবো না, যার কারণে আমাদের শ্রেণীসীমা নির্ণয় করা অত্যন্ত জরুরি। তাহলে অন্তর্ভুক্ত পদ্ধতিকে প্রকৃত শ্রেণীসীমা বা শ্রেণী সীমানা নির্ণয় করে এগুলোকে বহির্ভুক্ত পদ্ধতি
করে নিতে হবে। তারপর ছক কাগজে এক চক্কে শ্রেণীসীমা এবং কি ওয়াকে প্রকৃত তখন হচ্ছে ওয়াকে তখন কি বসাইতে হবে, ওয়াকে গণসংখ্যা না বসিয়ে ওয়াকে গণসংখ্যা বসাবো, কিন্তু এক চক্কে প্রকৃত শ্রেণীসীমা বসাবো। আগে বসাচ্ছিলাম যখন হচ্ছে সেটাকে কি বলছি শ্রেণী ব্যক্তি যখন বসাইছি, এই ক্ষেত্রে যদি অন্তর্ভুক্ত পদ্ধতির হয় প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করার পরে সেটাকে আমরা এক চক্কে তখন প্রকৃত শ্রেণীসীমা লিখবো, বসাবো। ঠিক আছে, বসানোর পরে আমরা আয়ত লেখ অঙ্কন করব। এখন একটা আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে পরে তোমাদের কাছে বিষয়টা অত্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। দেখো, নিচের গণসংখ্যা নিবেশন হতে আয়তলেখ অঙ্কন করো। একটা সহজ প্রশ্ন করা হয়েছে, আয়তলেখ অঙ্কন করো। কোন রকম সুবিধা মতো তোমার মানে সুইটেবল যথার্থ কোনো কিছু বলা হয় নাই, বলা হয়েছে আয়তলেখ অঙ্কন করো। এখন প্রশ্ন দেওয়া আছে, দেখো শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে এবং তার গণসংখ্যা দেওয়া আছে। শ্রেণী ব্যাপ্তি কি 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55। তাহলে পরে দেখো এটা কি অন্তর্ভুক্ত পদ্ধতি না বহির্ভুক্ত পদ্ধতি? এটা বহির্ভুক্ত পদ্ধতিতে দেওয়া আছে। দেখো বহির্ভুক্ত পদ্ধতিতে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, তাহলে পরে আমরা বহির্ভুক্ত পদ্ধতি দেওয়া থাকলে তো আমাদের আর কিছুই নেই, যেহেতু বহির্ভুক্তিতে সম এবং কি শ্রেণীব্যাপ্তিটা সবসময় দেখো 5, শ্রেণীব্যাপ্তি কোথাও কম বেশি হয় না, যার কারণে সুষম বা সম শ্রেণীব্যাপ্তি। তাই সম শ্রেণীব্যাপ্তি হলে পরে আমাদের যে কাজটা করতে হবে, সরাসরি আয়তলেখ অঙ্কন করতে পারি। ছক কাগজে আমরা এক চক্কে আমরা বসাবো শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষে গণসংখ্যা। ছক কাগজে আমাদের এক চক্কে আমরা বসালাম শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষে গণসংখ্যা বসালে পরে, বসানোর পরে আমরা যে চিত্রটা পেলাম সেই চিত্রটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে এটাকে বলা হচ্ছে আয়তলেখ বা হিস্টোগ্রাম। এখন এই চিত্র থেকে তোমাদেরকে আরো কিছু বলার আছে, যেটা দেখো এই চিত্রটা দেখতে অনেকটা বার ডায়াগ্রামের মতো, অনেকটা বার ডায়াগ্রামের মতো, কিন্তু বার ডায়াগ্রাম না। কারণটা কি বার ডায়াগ্রামের মতো কিন্তু বার ডায়াগ্রাম না, কিন্তু কেন? দেখো বার ডায়াগ্রামের মতো কিন্তু বার ডায়াগ্রাম না, কারণটা হচ্ছে দেখো বার ডায়াগ্রামের প্রত্যেকটা একটা দণ্ড থেকে আরেকটা দণ্ডের মাঝখানে ফাঁকা থাকে, তাই তো? এক দণ্ড থেকে আরেক দণ্ডের মাঝখানে ফাঁকা থাকে, কিন্তু হিস্টোগ্রাম বা আয়তলেখের ক্ষেত্রে প্রতিটা দণ্ড একটার সাথে আরেকটার লাগানো থাকে, প্রতিটা দণ্ড একটা থেকে আরেকটা লাগানো থাকে একসাথে। বার ডায়াগ্রামের কিন্তু একটা ফাঁকা থাকে এবং প্রতি ক্ষেত্রে সেই ফাঁকার পরিমাণ নির্দিষ্ট, প্রতিটা দণ্ডের মাঝে একই সমপরিমাণ জায়গা ফাঁকা রাখতে হয়, কিন্তু এখানে কোনো ফাঁকা থাকবে না। এই আয়তলেখের ক্ষেত্রে কোন রকম ফাঁকা থাকতে পারবে না, প্রতিটা দণ্ড আরেকটা দণ্ডের সাথে আরেকটা দণ্ড লাগানো থাকবে। ঠিক আছে, প্রতিটা দণ্ড আরেকটা দণ্ডের সাথে লাগানো থাকবে, কোনো ফাঁকা জায়গা রাখা চলবে না। এখন এই যে এই প্রতিটা দণ্ডের প্রস্থ মানে কি চওড়া, কতটুকু চওড়া হবে? চওড়া হবে তার শ্রেণী ব্যবধানের সমান, তার চওড়াটা হবে কি শ্রেণী ব্যবধানের সমান। এখন চওড়ার প্রতিটা ক্ষেত্রে দেখো চওড়াটা সমান রাখা হয়েছে এখানে, কারণ কি প্রতি ক্ষেত্রে শ্রেণী ব্যবধান কি ছিল? প্রতি ক্ষেত্রে দেখো শ্রেণী ব্যবধান 20 থেকে 25, 25 থেকে 30, তার মানে কি প্রতি ক্ষেত্রে শ্রেণী ব্যবধান 5। দেখো প্রতি ক্ষেত্রে শ্রেণী ব্যবধান 5, যার কারণে আমরা প্রতি ক্ষেত্রে এটাকে 5 ইউনিট করে রেখে দিয়েছি। এই দণ্ডটার প্রশস্ততা হচ্ছে প্রতি ক্ষেত্রে 5 ইউনিট করে রাখা হয়েছে। আর এর উচ্চতা কতটুকু হবে? উচ্চতা প্রতিটার গণসংখ্যার সমানুপাতিক, প্রতি ক্ষেত্রে উচ্চতা কি কত হবে? গণসংখ্যার সমানুপাতিক। প্রথম দণ্ডের জন্য গণসংখ্যা কত আছে? 3। প্রথম দণ্ডের জন্য গণসংখ্যা হচ্ছে 3, পরেরটা হচ্ছে 5। তাহলে আমরা দেখি প্রথমটা হচ্ছে যেন 3, এই যে উপরে আমরা যে সংখ্যাটা লিখেছি এই সংখ্যাটা হচ্ছে কি? এই সংখ্যাটাই হবে হচ্ছে গণসংখ্যা, অর্থাৎ এটার গণসংখ্যা কত আমরা দেখানোর জন্য এখানে লিখে রেখেছি, লেভেলটা আমরা দিয়ে দিয়েছি। এই দণ্ড কি রিপ্রেজেন্ট করে, কতটুকু নাম্বার রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ 3, এটা দিয়ে 3। পরেরটা হচ্ছে 5, এই যে এখানে 5, আমরা এখান থেকে বুঝতে পারছি পরেরটার গণসংখ্যা হচ্ছে 5। ঠিক আছে, এই যে এই সংখ্যাগুলো লেখা তোমাদের জন্য ম্যান্ডেটরি না, লিখলে ভালো, না লিখলেও সমস্যা নেই। এই দণ্ডগুলো আঁকাতে পারলে পরে তোমাদের পরীক্ষা কাজ হয়ে যাবে। এখানে যদি আঁকাতে চাও লেখো, তাহলে পরে এটা অতিরিক্ত তথ্য তোমাদের জন্য,
অতিরিক্ত তথ্য তোমরা এটা এর জন্য দিলা, বা এর জন্য তোমরা তোমাদের চিত্রটা আরো দেখতে আকর্ষণীয় হবে, তোমার চিত্র অধিক তথ্য বহন করলো। ঠিক আছে, তো এখন আমরা তারপর জন্য তার গণসংখ্যা ছিল 8, তার সমানুপাতিক ভাবে তার সমানও নিতে পারি, সমানুপাতিক নিতে পারি। সমান নিলে পারে সমস্যা কি, এখানে গণসংখ্যা ছোট আছে। ঠিক আছে, গণসংখ্যা এখানে ছোট ছোট গণসংখ্যা। যদি বড় বড় গণসংখ্যা হয়, মনে করা যে 3 না হয় 3000, 5 না হয় 5000, 8 না হয় 8000, তাহলে পারে কি আমাদের ছক কাগজে এত বড় আমরা পাবো? 5000 ইউনিট নেওয়ার মতো ছক কাগজ আমরা পাবো? তাহলে পরে তো পুরো ক্যাম্পাস জুড়ে আঁকাইতে হবে, তো সম্ভব না। যার কারণে আমরা সমান নিলে সমস্যা অনেক সময় তৈরি হয়। যার কারণে আমরা সবসময় কথাটা বলি সমানুপাতিক, অর্থাৎ গণসংখ্যা সমানুপাতিক হলে পরে কোনো সমস্যা নাই। সমানুপাতিক হারে আমরা ছোটও করতে পারি, সমানুপাতিক হারে বড়ও করতে পারি। তো এটা হচ্ছে এখান থেকে আমরা অঙ্কন করে দেখালাম। ঠিক আছে, এখানে আমরা এই যে এটাকে বলছি হচ্ছে কি, আমরা ওয়াই অক্ষে থাকে হচ্ছে গণসংখ্যা, ওয়াই অক্ষের গণসংখ্যা, ওয়াই অক্ষের গণসংখ্যা 0 থেকে শুরু করে আমরা উপরের দিকে যাব, বাড়াইতে বাড়াইতে সর্বোচ্চ গণসংখ্যার দিকে অগ্রসর হবো। এখন এখানে মাঝখানের গণসংখ্যাটা ঘটনাক্রমে সবচেয়ে বেশি হয়েছে, কমও হতে পারতো, তাই না? কমও হতে পারতো, বেশি হতে পারতো। এই চিত্রটা দেখে একটা সুষম চিত্র মনে হচ্ছে, কিন্তু এটার কম বেশি হতে পারতো। তাহলে পরে আমরা সম শ্রেণী ব্যক্তি বিশিষ্ট আয়তলেখ অঙ্কন করলাম, যেটা ছিল কি বহির্ভুক্ত পদ্ধতিতে তথ্যটা দেওয়া ছিল, বহির্ভুক্ত পদ্ধতিতে। এখন যদি এমন হয় যেটা অন্তর্ভুক্ত পদ্ধতির মাধ্যমে দেওয়া আছে, অন্তর্ভুক্ত পদ্ধতিতে যদি দেওয়া থাকে, এইটা এই যে আমরা একটা বলেছিলাম যে বিভিন্ন দণ্ডকে বিভিন্ন শেড দিতে পারি, রং দিতে পারি, অথবা বিভিন্ন নকশা দিতে পারি। সেই নকশাটাকে দেখো, ওইটা আমরা আগেরটা দেখালাম হচ্ছে প্লেন কালার দিয়ে, বিভিন্ন কালার দিয়ে দেখালাম। এটাকে আমি দেখাইছি দেখো যে বিভিন্ন নকশা দিয়ে, একটাকে অন্যটা থেকে আলাদা করার জন্য, একটা থেকে অন্যটাকে পৃথক করার জন্য আমরা বিভিন্ন নকশা ব্যবহার করতে পারি, বিভিন্ন নকশা ব্যবহার করতে পারি, বিভিন্ন কালার ব্যবহার করতে পারি। তো এই যে আমরা আবার একই কালার ব্যবহার করতে পারি, তবে ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করাটাই ভালো। তবে তোমরা পরীক্ষায় গ্রাফ অঙ্কন করতে যাই বিভিন্ন কালার ব্যবহার করতে পারবা না, কিন্তু নকশা করতে যাই বিভিন্ন কালার ব্যবহার করতে পারবা। অর্থাৎ চার্ট অঙ্কন করতে বিভিন্ন কালার ব্যবহার করতে পারলেও গ্রাফ পেপারে অর্থাৎ লেখচিত্র অঙ্কন করতে কিন্তু বিভিন্ন কালার ব্যবহার করতে পারবা না, তোমাদেরকে পেন্সিল ব্যবহার করতে হবে। পেন্সিল ব্যবহার করে এই ধরনের শেড ব্যবহার করাই তোমাদের জন্য উত্তম হবে। এইরকম আমি যেটা কম্পিউটারে করে দেখাইছি এরকম না করে তুমি এই ধরনের, এটাও কম্পিউটারে এটাও কম্পিউটারে তৈরি করা, কিন্তু এই ধরনের নকশা তোমাদের অঙ্কন সাদা কালো নকশা অঙ্কন করা তোমাদের জন্য পরীক্ষা হলে তোমাদের জন্য ইজি হবে। তোমরা এই ধরনের পদ্ধতি ব্যবহার করলে পরে সবচেয়ে বেটার হবে তোমাদের জন্য। আর এখানে একটু দেখো, এখানে 0 থেকে একটু আমরা এখানে ওয়েট দিয়ে রাখছি, এখানে একটা ডে এর মতো করে রাখছি। কারণ কি, এটার উদ্দেশ্য কি, বা এটা কি কারণে দিয়েছি দেখো। এখান থেকে 0 পয়েন্ট, এটা হচ্ছে 0 বিন্দু থেকে শুরু, 0 বিন্দুর পরে আমরা এখানে 20 ইউনিট, মানে এখানে এই যে 20 দাগ অঙ্কন করেছি, তার মানে এখান থেকে এই 0 থেকে এই ওয়েবের মাঝে 20 পর্যন্ত আছে, 19 পর্যন্ত আছে, অর্থাৎ 20 এর আগ পর্যন্ত এই ওয়েবের মাঝে আছে। এখন 20 থেকে শুরু হয়েছে, যদি মনে হতো যে 20 থেকে না শুরু 200 থেকে শুরু হতো, যদি 200 থেকে শুরু হতো, তার মানে কি আমাদেরকে এখানে 0 বিন্দুর থেকে আমাদেরকে 200টা দাগ ফেলায় ফাঁকা রেখে যেতে হতো, যে আমাদেরকে গ্রাফটা শুরু করতে হতো। তা 200টা দাগ ফেলায় রেখে আমাদেরকে ফাঁকা রেখে আমাদেরকে গ্রাফ অঙ্কন করা খুব অসম্ভব ব্যাপার হয়ে যায়, কারণ আমরা এটা অঙ্কন করতে পারবো না, পরীক্ষা হলে আমরা এটা কখনোই অঙ্কন করতে পারবো না। যার কারণে এখানে একটা ঘর, দুইটা ঘর ফাঁকা রেখে একটু ওয়েব করে দিলে পারে, তার মানে যে এর মাঝে যতটুকু আমরা এখানে প্রদর্শন করতে পারি নাই সবগুলা এই ওয়েবের মাঝে লুকায়িত আছে। ঠিক আছে, এইটা তোমরা দেখাবা, দেখালে ভালো, না দেখালেও আমরা বুঝবো, কিন্তু দেখাইলে আরো ভালো, বেটার হয়। ঠিক আছে, আমরা সমশ্রেণী ব্যক্তি বিশিষ্ট আয়তলেখ অঙ্কন করে দেখালাম, কিন্তু সেটা ছিল হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতিতে দেওয়া। এখন যদি অন্তর্ভুক্ত পদ্ধতিতে যদি দেওয়া থাকে, কোনো প্রশ্ন দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি সেটা একটা সমাধান দেখতে চাই। দেখো, একটা নিবেশন দেওয়া আছে, নিবেশনটা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে, কিন্তু নিবেশনটা দেখো 10 থেকে 14, 15 থেকে 19, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, এই যে এইভাবে দেওয়া আছে। তার মানে কি, এটা হচ্ছে
অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণীব্যক্তি দেওয়া আছে। তো অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণীব্যক্তি যদি দেওয়া থাকে তাহলে পরে আমরা এখান থেকে এখানে এই অন্তর্ভুক্ত পদ্ধতি থাকলে পরে আমরা সেখান থেকে যতক্ষণ পর্যন্ত বহির্ভুক্ত পদ্ধতিতে রূপান্তর করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আয়তলেখ অঙ্কন করতে পারবো না। কারণ কি, এখানে দেখো ডিসক্রিট হয়ে গেছে। আমরা একটা কথা বলেছিলাম যে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের আয়তলেখ অঙ্কন করা যায় না। যেহেতু বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের আয়তলেখ অঙ্কন করা যায় না, যার কারণে এটা এখানে কে বিচ্ছিন্ন হলো কোথায়, দেখো 10 থেকে 14 পর্যন্ত আছে, তারপর আছে 15 থেকে 19, 14 থেকে 15, এর মাঝে যে অসংখ্য সংখ্যা রয়ে গেল এগুলা কিন্তু আমাদের বাদ চলে গেল, এগুলা কিন্তু অন্তর্ভুক্ত নাই, এই তথ্য অনুযায়ী অন্তর্ভুক্ত নাই। তো আমাদেরকে এমন একভাবে রূপান্তর করতে হবে যেটা যাতে কন্টিনিউয়াস হয়। অর্থাৎ কন্টিনিউয়াস করতে গেলে আমাদের যেটা কি করতে হবে সেটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতিতে রূপান্তর করতে হবে। বহির্ভুক্ত পদ্ধতিতে রূপান্তর করার উপায় কি, প্রকৃত শ্রেণী সীমানা নির্ণয় করতে হবে, ক্লাস বাউন্ডারিজ নির্ণয় করতে হবে। অ্যাকচুয়াল ক্লাস বাউন্ডারি যদি আমরা নির্ণয় করি তাহলে পরে বহির্ভুক্ত পদ্ধতিতে রূপান্তর হয়ে যাবে। যেহেতু এগুলা অন্তর্ভুক্ত আছে যার কারণে এগুলাকে আমাদেরকে বহির্ভুক্ত পদ্ধতিতে রূপান্তর করতে হবে। বহির্ভুক্ত পদ্ধতিতে রূপান্তর করে এক্স অক্ষে বসাইতে হবে প্রকৃত শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষে বসাইতে হবে গণসংখ্যা। বসালে পরে আমরা যে চিত্র পাবে সেটা হবে আয়তলেখ। তো এই তথ্যের জন্য আয়তলেখ, তাহলে পরে আমাদের একটা নির্ণয় সারণী তৈরি করতে হবে, হিসাব সারণী করতে হবে। হিসাব সারণী কি, শ্রেণীব্যক্তি যা দেওয়া আছে আমরা সেটা লিখলাম, সেখান থেকে আমরা প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করলাম। প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করতে হলে কি করতে হয়, প্রকৃত শ্রেণীসীমা লোয়ার লিমিট থেকে 0.05 এই তথ্য অনুযায়ী আমাদেরকে প্রকৃত তথ্য থেকে 0.0 মানে নিম্ন সীমা থেকে 0.05 বিয়োগ করতে হবে এবং উচ্চ সীমাতে 0.05 যোগ করতে হবে। যোগ করে যে আমরা এখন যা পাবো সেটাকে যদি লিখি তাহলে পরে এরকম পাবো। তাহলে পরে 10 আছে, 10 থেকে 0.05 বিয়োগ করি, তারপর 9.5, আর হচ্ছে 14 আছে, 14 সাথে 0.05 যোগ করি, 14.5, এভাবে আমরা লিখলে পরে দেখো এখন আর কোনো সংখ্যা বাদ পড়ে নাই। 9.5 থেকে শুরু করে 39.5 পর্যন্ত সমস্ত সংখ্যা এর ভেতর অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং তার করসপন্ডিং গণসংখ্যা আমাদের রয়ে গেছে। এখন আমরা সেখান থেকে প্রকৃত শ্রেণীসীমা নির্ণয়ে বসাবো হচ্ছে এক্স অক্ষে। আমরা জানি এটা যেটা ভূমির সাথে সমান্তরাল সেটা হচ্ছে এক্স অক্ষ, যেটা ভূমির সাথে লম্ব সেটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করলাম, ওয়াই অক্ষে গণসংখ্যা বসালাম এবং এক্স অক্ষে প্রকৃত শ্রেণীসীমা বসায় তো আমরা আমাদের কাঙ্ক্ষিত আয়তক্ষেত্রগুলো অঙ্কন করলাম। প্রতি সবগুলো আয়তক্ষেত্র একটা আয়তক্ষেত্রের সাথে লাগানো থাকবে। যেহেতু লাগানো থাকবে কারণ কি, কারণ একটা তথ্যের সাথে আরেকটা তথ্যের কোনো গ্যাপ নাই, তাই না, যেহেতু ফাঁকা নাই যার কারণে প্রতিটাই আমাদেরকে একটা সাথে আরেকটা লাগানো থাকবে। এই যে 9.5 থেকে শুরু করে এখানে যত দূর পর্যন্ত আছে সবগুলাই আমাদের এখানে লাগোয়া থাকবে, একসাথে লাগানো থাকবে, পরস্পর সংযুক্ত থাকবে। এইভাবে যদি অঙ্কন করি তাহলে পরে সেটা হবে। এখানে আমরা একটা কে চেনার জন্য বা বোঝার জন্য আমরা ভিন্ন ভিন্ন কালার বা ভিন্ন ভিন্ন নকশা আমরা এখানে ব্যবহার করেছি। এটা আমি আগেরটাতে শুধুমাত্র সলিড কালার দেখাইছিলাম, তারপরে আরেকটা আমরা নকশা দিয়ে দেখাইছিলাম, এখন আমি শুধুমাত্র নকশা দিয়ে দেখালাম। যে তোমাদের আমি সাজেস্ট করলাম পরীক্ষা খাতায় তোমরা এইভাবে নকশা করো, নকশা করলে ভালো হবে। কারণ হচ্ছে গ্রাফ পেপারে তোমরা কোনো কালার পেন্সিল ব্যবহার করতে পারবা না, পরীক্ষাতে গ্রাফ পেপারে কালার পেন্সিল ব্যবহার করতে পারবা না, যার কারণে তোমাদের এরকম নকশা করাটাই অত্যন্ত বুদ্ধিযুক্ত হবে। তো এই হচ্ছে আমাদের। এখন আসি আমরা অসমশ্রেণীব্যাপ্তি বিশিষ্ট আয়তলেখ। আমরা এতক্ষণ কথা বললাম সমশ্রেণীব্যাপ্তি বিশিষ্ট দুইটা পদ্ধতি, একটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি থাকলে কি হবে আর একটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি থাকলে কি হবে। এখন আমরা আসি অসমশ্রেণীব্যাপ্তি বিশিষ্ট যদি হয় তাহলে আমরা কি করতে পারি। অসমশ্রেণীব্যাপ্তি যদি হয় তাহলে পরে ছক কাগজে আমাদের অসম শ্রেণীগুলো বসাতে হবে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে বসাতে হবে গণসংখ্যার ঘনত্ব। আমরা এর আগে গণসংখ্যা ঘনত্ব বের করা শিখেছি, তোমাদেরকে গণসংখ্যা ঘনত্ব বের করতে হয় কিভাবে সেটা তোমাদের দেখাইছি। তো এক্ষেত্রে গণসংখ্যার ঘনত্ব আমাদেরকে ওয়াই অক্ষে বসাইতে হবে এবং সেই
যে শ্রেণী ব্যাপ্তিগুলো আছে, অসম শ্রেণী ব্যাপ্তি আছে, সেই অসম শ্রেণী ব্যাপ্তিগুলো বসাইতে হবে এক্স অক্ষে। এখন এক্স অক্ষ বসানোর পর আর বাকি কার্যক্রমগুলো সমান। বাকি কার্যক্রমগুলো কি? আয়তক্ষেত্রগুলো বিস্তার, অর্থাৎ বিস্তার বা চওড়া বা প্রস্থ কতটুকু হবে, এটা হচ্ছে শ্রেণী ব্যবধানের সমান হবে, প্রত্যেকটা শ্রেণী ব্যবধানের সমান হবে। আর দৈর্ঘ্য হবে গণসংখ্যার ঘনত্বের সমানুপাতিক। এখন আয়তক্ষেত্রের বিস্তার যেহেতু অসম, যার কারণে শ্রেণী ব্যবধানগুলো সবসময় সমান হবে না। শ্রেণী ব্যবধানগুলো কি সবসময় সমান হবে না। এক একটা শ্রেণীর জন্য শ্রেণী ব্যবধান এক এক রকম হবে, ভিন্ন ভিন্ন রকম হবে। ভিন্ন ভিন্ন শ্রেণীর জন্য ভিন্ন ভিন্ন রকমের শ্রেণী ব্যবধান হবে। তো সেখান থেকে আমাদের এগুলো আয়তক্ষেত্র বিস্তারগুলো ভিন্ন ভিন্ন হবে। তো এখন আমরা গণসংখ্যা ঘনত্ব বের করার সূত্রটা আরেকবার মনে করে দিই। গণসংখ্যা ঘনত্ব বের করার সূত্র কি? কোন শ্রেণীর গণসংখ্যা ডিভাইডেড বাই উক্ত শ্রেণীর শ্রেণী ব্যবধান। কোন শ্রেণীর গণসংখ্যা ডিভাইডেড বাই কোন শ্রেণীর উক্ত শ্রেণীর শ্রেণী ব্যবধান। এফ গণসংখ্যাকে বলি এফ, আর হচ্ছে শ্রেণী ব্যবধানকে বলি সি। তার মানে হচ্ছে সি বাই এফ বাই সি হচ্ছে গণসংখ্যার ঘনত্ব। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা নির্ণয় করার চেষ্টা করি। দেখো, গণসংখ্যা নিবেশনতে আয়তলেখ অঙ্কন করো। দেখো, শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। শ্রেণী ব্যাপ্তি কি? 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 50, 50 থেকে 80, 80 থেকে 100। তার করসপন্ডিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখানে দেখো বহির্ভুক্ত পদ্ধতিতে আছে, কিন্তু কি শ্রেণী ব্যাপ্তিগুলো অসম। শ্রেণী ব্যাপ্তি কি? শ্রেণী ব্যবধান অসম। প্রতি ক্ষেত্রে শ্রেণী ব্যবধান সমান নাই। প্রতি ক্ষেত্রে সমান থাকলে সেটাকে বলা হয় সুষম বা সমশ্রেণী ব্যাপ্তি। যেহেতু প্রতি ক্ষেত্রে শ্রেণী ব্যবধান সমান নাই, তার মানে হচ্ছে সুষম না, সমশ্রেণী ব্যাপ্তি সমান না। তো যার কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে, এ ধরনের যদি হয় তাহলে অবশ্যই আমাদেরকে গণসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে হবে। গণসংখ্যার ঘনত্ব নির্ণয় করার সূত্র আমরা জানি। তাহলে পরে গণসংখ্যার ঘনত্ব নির্ণয় করার জন্য আমরা একটা হিসাব সারণী তৈরি করে ফেলি। গণসংখ্যার ঘনত্ব নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। তো আমাদের দেওয়া আছে প্রথম দুইটা কলাম, আমাদের প্রশ্নে দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা। গণসংখ্যাকে আমরা এফ দিয়ে চিহ্নিত করে থাকি, শ্রেণী ব্যাপ্তি এবং এফ। এখন শ্রেণী ব্যবধানকে আমরা সি দিয়ে চিহ্নিত করে থাকি। তাহলে পরে প্রতি শ্রেণীর শ্রেণী ব্যবধান কত? দেখো, 20 থেকে 10 বিয়োগ করলে 10, এভাবে আমরা দেখো 30 থেকে 10 বিয়োগ করলে 10, তারপর 50 থেকে 30 বিয়োগ করলে 20, তারপর 80 থেকে 50 বিয়োগ করলে 30, তারপর 100 থেকে 80 বিয়োগ করলে 20। এই যে প্রতি ক্ষেত্রে দেখো 10, 10, 20, 30, 20 প্রতি ক্ষেত্রে শ্রেণী ব্যবধান সমান নাই, যার কারণে আমাদেরকে গণসংখ্যা ঘনত্ব বের করতে হবে। গণসংখ্যার ঘনত্ব কি? গণসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। যার কারণে আমরা শ্রেণী ব্যবধানের কলামটা এখানে তৈরি করে নিলাম। গণসংখ্যার ঘনত্ব বের করব, কারণ আমাদের শ্রেণী এখন 15 কে 10 দিয়ে ভাগ করি 1.5, তারপরে 10 কে 10 দিয়ে ভাগ করলে 1.0, 40 কে 20 দিয়ে ভাগ করলে 2.0, 90 কে 30 দিয়ে ভাগ করলে 3.0, 20 কে 20 দিয়ে ভাগ করলে 1.0। আমরা গণসংখ্যার ঘনত্ব পেয়ে গেছি। এখন আমাদের অঙ্কন করার জন্য আমাদের এখন লাগবে হচ্ছে গ্রাফ পেপারে আমরা এখন আমাদের অঙ্কন করতে চাই। এখন কি করব? আমাদের গণসংখ্যার ঘনত্ব দরকার আমরা পেয়ে গেছি। এখন শ্রেণী ব্যবধান আমাদের দরকার, শ্রেণী ব্যবধান আমাদের রয়ে গেছে। তাহলে পরে আমরা এখন সেখান থেকে অসম শ্রেণী ব্যপ্ত বিশিষ্ট, তাহলে পরে আমরা এক চক্কে বসাবো কি? এক চক্কে আমরা বসাবো হচ্ছে শ্রেণী ব্যাপ্তি এবং ওয়াই অক্ষে বসাবো গণসংখ্যার কি ঘনত্ব। ওয়াই অক্ষে গণসংখ্যার ঘনত্ব এবং এক চক্কে গণসংখ্যার শ্রেণী ব্যাপ্তি বসাবো। তো শ্রেণী ব্যাপ্তি বসায় আমাদের যে আয়ত ক্ষেত্রগুলো পাবো, সেই আয়ত ক্ষেত্রগুলাই হবে আমাদের সম্মিলিত ভাবে হবে হচ্ছে আয়ত লেখ। কিন্তু এখানে লক্ষ্য করো, প্রতি ক্ষেত্রে আয়তক্ষেত্রের চওড়া বা বিস্তার সমান না। প্রস্থ, চওড়া বা বিস্তার প্রতি ক্ষেত্রে সমান নাই। দেখো এইখানে দেখো এইখানে তার অনেক মোটা, এখানে একটু তার চেয়ে এখানে বা তার চেয়ে একটু বেশি, এগুলা একটু ছোট ছোট। তার মানে কি প্রতি ক্ষেত্রে চওড়াটা সমান না, বিস্তারটা সমান নাই। কেন? আমরা বলেছি আয়তক্ষেত্রের যে বিস্তার হবে হচ্ছে তার শ্রেণী ব্যবধানের সমান। আগের চিত্র যখন আমরা দেখাইছি সেখানে দেখছি আয়তক্ষেত্র তার বিস্তার ছিল তার শ্রেণী ব্যবধানের সমান, কিন্তু প্রতিটা ক্ষেত্রে সমান ছিল। কারণ কি? শ্রেণী ব্যবধান সবসময় সমান ছিল। কিন্তু তখন আর আমাদের এই বিষয়টা আর ততটা বুঝে আসে নাই, তাই না? আমরা বারবার বলেছি। কিন্তু এখানে দেখো, যেহেতু এখানে
শ্রেণী ব্যবধান প্রতি ক্ষেত্রে সমান নাই। এই দেখো প্রতি ক্ষেত্রে শ্রেণী ব্যবধান সমান নাই, শ্রেণী ব্যবধান 10 10 20 30 20, তার মানে প্রতি ক্ষেত্রে সমান নাই। যেখানে 30 শ্রেণী ব্যবধান 30 সে হবে মোটা হবে, তারপর বিস্তার বেশি হবে, তার মানে কি এটা হচ্ছে শ্রেণী ব্যবধান 30, তার মানে এর বিস্তার বেশি আছে। দেখো এখানে তার বিস্তার বেশি আছে, এখানে তারপর এখানে ছিল কি 20, তার মানে এর বিস্তার 30 এর থেকে কম। এই পাশটা দেখো এখানে তার শ্রেণী ব্যবধান কত আছে 20, তার মানে এটা হচ্ছে কম আছে। আর এই বাকি এই দুইটা 10 10 করে শ্রেণী ব্যবধান ছিল, তার কারণে এরা একটু চিকনা হয়েছে, স্লিম হয়েছে। ঠিক আছে, তো এখন তারপরে আর এই প্রস্থ উচ্চতা কতটুকু হবে? উচ্চতা আমরা বলেছি গণসংখ্যার ঘনত্বের সমানুপাতিক। এক্ষেত্রে গণসংখ্যার ঘনত্বের সমানুপাতিক হবে উচ্চতা, আর বাকি ক্ষেত্রে এগুলা। এখন আমরা তারপরে বিস্তারিত ভাবে অঙ্কন করা শিখলাম। আয়ত লিখবা হিস্টোগ্রাম, যে কোনো পদ্ধতিতে হলেই, যে কোনো পদ্ধতিতে আসলে পরে আমরা এই ধরনের আয়তলেখ অঙ্কন করতে পারবো ইনশাল্লাহ, নাকি? এখানে আমি তো অন্তর্ভুক্ত পদ্ধতিতে, আমাদের প্রশ্নটা অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেওয়া ছিল। দেখো এখানে যদি অন্তর্ভুক্ত পদ্ধতি বহির্ভুক্ত পদ্ধতিতে দেওয়া ছিল, যদি অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেওয়া থাকে তাহলে কি করতে হবে? অন্তর্ভুক্ত পদ্ধতি থাকলে এই যে হিসাব সারণীতে আমাদের আরেকটা কাজ করতে হবে। এই হিসাব সারণীতে আমাদের আরেকটা কাজ করতে হবে, প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করতে হবে। প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করতে হবে, একই সাথে শ্রেণী ব্যবধান করতে হবে। যদি শ্রেণী ব্যবধান অসম থাকে তাহলে শ্রেণী ব্যবধান নির্ণয় করতে হবে এবং গণসংখ্যার ঘনত্ব বের করতে হবে। সেক্ষেত্রে গণসংখ্যার ঘনত্ব বের করার পর এক্ষেত্রে চিত্র যখন অঙ্কন করবে ছক কাগজে, শ্রেণী ব্যাপ্তির জায়গায় আমাদের কি করতে হতো? সেখানে আমাদের প্রকৃত শ্রেণীসীমা এক্স অক্ষে বসাইতে হতো, আর গণসংখ্যার ঘনত্ব বসাইতে হচ্ছে ওয়াই অক্ষে। এই নিয়ে আমরা হচ্ছে যে তারপর অন্তর্ভুক্ত পদ্ধতিতে থাকলেও অন্তর্ভুক্ত পদ্ধতি এবং একই সাথে যদি অসম শ্রেণীব্যাপ্তি হয় তাহলে পরে আমরা আয়তলেখ অঙ্কন করতে পারবো। ঠিক আছে, তো আশা করি তোমরা আয়তলেখ এবং পাই চিত্র বুঝতে পারছো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলো, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।